আজ শনিবার। বুকস উইথ মহিউদ্দিন চ্যানেলে আমার মনোলগ পাবলিশ দেওয়ার স্ক্যাডিউলটা ছিল প্রতি শুক্রবার রাত 8টায় আমি আপলোড দিব আহ, একটা করে মনোলগ, এবং প্রতি শুক্রবারে সেটা কন্টিনিউ হতে থাকবে। তো গতকাল শুক্রবার চলে গেছে, আমার মনোলগটা রেকর্ডই করা হয়নি, তারপর এডিট করে আপলোড দেওয়া। আজকে শনিবার, আমি এখন 7টা 41 বাজে সন্ধ্যা। আহ, আমার রাত 8টা বাজে আপলোড দেওয়ার কথা, আজকেও সেটা হবে না, হয়তো 9টা বাজে দিব। আহ, এই জন্য আমি দুঃখিত যে আমি সময় মতো স্ক্যাডিউল অনুযায়ী মনোলগ প্রকাশ করতে পারি নাই, পাবলিশ করতে পারি নাই আমার চ্যানেলে। যদি আমি জানি না আমার কোনো নির্দিষ্ট শ্রোতা আছেন কিনা এই মনোলগের, থাকার কথাও নয়। এমনিতেই মানুষ মনোলগ কম শুনে, বাংলাদেশে মনোলগের তেমন দেখা যায় না, তেমন একটা। সাদমান সাদিক ভাইয়া ব্যতীত আমি তেমন দেখি নাই। আমি তো ওনার থেকে ইন্সপায়ার হয়েই এই মনোলগ তৈরি করছি। আর দ্বিতীয়ত নিজের যে কোনো ফিলোসফিক্যাল থট আর দৃষ্টিভঙ্গিগুলো আসলে শেয়ার করার জন্য মূলত আমার এই মনোলগ চালু করা। আশা করি যারা শুনবে তাদের কাজে আসবে এবং খারাপ হবে না, সময়টা লস হবে না। তবে মনোলগ শোনার ক্ষেত্রে অবশ্যই যিনি মনোলগে অ্যাক্ট করতেছেন, অভিনয় করতেছেন, মানে আমি যে কথাগুলো বলছি বা যিনি বক্তা কথা বলছেন, ওনার ভয়েসটা অনেক বেশি শ্রুতি মধুর হওয়া জরুরি। যেহেতু আমি যে মনোলগটা তৈরি করছি, আহ, এটাতে কেবল অডিও শোনা যাচ্ছে, ভিডিওতে কিছু হচ্ছে না। অডিওতে একটা মানুষ বকবক করবে আর অন্য মানুষরা শুনবে, কি দেখে শুনবে বা কোন বিষয়ের প্রতি অ্যাট্রাকটিভ হয়ে শুনবে, সেটা হচ্ছে ভয়েস। সো যদি ভয়েস ভালো না হয় তাহলে তো শোনার কোনো প্রশ্নই আসে না, এত সময় আছে নাকি মানুষের। সো সেই ক্ষেত্রে আমার হয়তো নির্দিষ্ট কোনো শ্রোতা এখনো পর্যন্ত নেই, হয়তো হবে ইনশাআল্লাহ একদিন, যখন আমার মনোলগ এভাবে কন্টিনিউ করতে থাকবো, আমার ভয়েস আরো সুন্দর হবে, আমার কথার প্রাজ্ঞতা আরো ভালো হবে, আরো জ্ঞানী জ্ঞানী কথা বলতে পারবো, তখন হয়তো আমার রেগুলার বেসিসে কিছু শ্রোতা থাকতে পারে। কিন্তু এখন আমি বোধ করি এমন কোনো শ্রোতা আমার নাই। তবুও আমি কন্টিনিউ করছি, কজ আমি একটা কথা সবসময় বলি যে সফলতার পথটাই সুন্দর। সফল হয়ে গেলে না, ওই সফলতাটা পাঞ্চে পাঞ্চে লাগে। আমি জানি না এটা আপনাদের কাছে কেমন লাগবে শুনতে, কিন্তু আমার কাছে এমনটাই মনে হয়। কথাটা সম্ভবত আমি বলেছিলাম আমার ক্লাস 10 মানে এসএসসি পরীক্ষার পর। আমার যতটুকু মনে পড়ে, আমি এসএসসি পরীক্ষার সময় অনেক পড়াশোনা করেছি, খুবই এনজয় করে পড়াশোনা করেছি। বাড়ি থেকে আলাদা ছিলাম, তখন তো একটা মসজিদে চাকরি করতাম অ্যাজ অ্যান ইমাম। সো আলাদা ছিলাম, পুরো একা লাইফ লিড করছি এবং একা পড়াশোনা করছি। খুবই এনজয় করছি ওই সময়টা, যখন দীর্ঘ সময় ধরে পড়তাম একেবারে ঠান্ডা মাথায়। আমাকে এই এসএসসি তে ভালো রেজাল্ট করতে হবে, কারণ এটার পরেই আমার পড়াশোনার চাপ কমবে। তখন তেমনটাই বিশ্বাস ছিল, কারণ আমাদেরকে টিচাররা এটাই বলতো যে এই দাখিল পর্যন্তই বা এসএসসি পর্যন্তই তোমাদের একটু চাপ, এটাই বেস, এটা ভালো হলে পরবর্তীটা ভালো হয়ে যাবে। সো প্রচুর পড়ছি, অ্যান্ড কাইন্ড অফ তাদের কথা সত্য। কারণ এসএসসি তে যত কিছু ভালো করে আসছি, এইচএসসি তে এসে আসলে তেমন পড়াশোনা আমার করা লাগে নাই, বা আমি করি নাই ব্যক্তিগতভাবে। যে কোনো বিষয়ে আমার কাছে মনে হয়েছে এক্সট্রা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করলেই হয়ে যায়। মূল বেসিকটা আসলে এসএসসি তে বা জেএসসি তে শিখে ফেলছি। ইয়া, সো তখন সম্ভবত ক্লাস 10 এর পর, এসএসসি পরীক্ষার পর যখন জিপিএ 5 আসলো, মনে হলো যে এরপরে কি, আর কিছু খুঁজে পাচ্ছিলাম না। সো তখন আমার মনে হয়েছিল যে হ্যাঁ, সফলতার পথটাই সুন্দর। সফল হয়ে গেলে ওই সফলতাটা আসলে পাঞ্চে পাঞ্চে লাগে। নতুন একটা লক্ষ্য সেট করা লাগে এবং ওই লক্ষ্য অনুযায়ী কাজ করা লাগে। মানুষের জীবনটাই আসলে একটা মানে লক্ষ্যের পিছনে ছোটা জার্নির মতো। মানে আপনি একটা বিষয় সফল হয়ে গেলে এরপরে কি খুঁজে পাবেন না, যেমনটা আমি পাইনি। এসএসসি দিলাম, সফল, এন্ড দেন হোয়াট দ্য নেক্সট, এরপরে কি হবে এটা ভাবতে ভাবতে আবার মোটামুটি প্যারায় পড়ে যাওয়া। এরপরে আবার গোল সেট করা যে হ্যাঁ, এবার লাইফে কিছু এক্সট্রা স্কিল শিখবো। আমি যেটা করছি আলহামদুলিল্লাহ। এরপরে আমি যখন এইচএসসি তে ক্লাস রেগুলার হলো, তখন প্ল্যান হচ্ছে যে এইচএসসি তে ভালো রেজাল্ট করা, সেটাও করছি আলহামদুলিল্লাহ। সো এটা আসলে সফলতার পথটাই সুন্দর। আহ, যে পথে মানুষ আগায়, যে জার্নিতে মানুষ যায়, এই যে অ্যাকশন গুলা, এই যে পথটা, সেটাই আসলে সুন্দর। সফল হয়ে গেলে আসলে আমার কাছে বিষয়টা পাঞ্চে লাগে। আরেকটা উদাহরণ দিতে পারি আমি এখানে, সেটা হলো
ভ্রমণ। ব্যক্তিগতভাবে আমার ভ্রমণ করতে অসম্ভব রকম ভালো লাগে। আমার হবি বলেন, শখ বলেন, আমি একা একা কত সোলো যে ট্রাভেল করছি, মানে সোলো ট্রাভেলের ভরি ভরি উদাহরণ আছে আমার কাছে। আমি একা যখন থাকি, ভালো লাগে না, বাসে উঠে যাই, লঞ্চে উঠে যাই, কোথাও উঠে যাই, অ্যান্ড আমি জানি না কোথায় যাই, বাট চলে যাই। সো আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি যখন কোথাও যাই, তো যে জায়গাটা যাব সেই জায়গাটা যাওয়ার আগে গাড়িতে যে ভ্রমণটা সেটা আমি এনজয় করি। আমার কাছে মনে হয় ভ্রমণের ক্ষেত্রে আমার এই যে বাস জার্নি, আই লাভ বাস জার্নি কিংবা লঞ্চ জার্নি। সো এই যে এই পথটা আমি বেশি এনজয় করি। গন্তব্যস্থলে চলে যাওয়ার পর আমার কাছে বিষয়টা পাঞ্চে লাগে। মানে এরপরে টুকটাক খুঁজে পাই না, কি করব, দেখবো, ওকে দেখলাম, কি করবো, একটু নোট করলাম, একটু উপভোগ করলাম ওই জায়গার পরিবেশ, দেন হোয়াট দ্য নেক্সট। সো আবার আরেকটা জিনিস ঘটে আমার বাড়ি যাওয়ার সময়। আমি যখন আহ, আমার যেখানে থাকা হয় শহর, এখান থেকে যখন বাড়ি যাই, বাড়ি যাওয়ার যে পথটা, এটা খুব রোমাঞ্চকর লাগে, অ্যাডভেঞ্চারাস লাগে। কিন্তু এরপরে বাড়ি যাওয়ার পর আমি আসলে খুঁজে পাই না কি করব। সত্যি আমি আসলে বাড়িটাকে এভাবে এনজয় করি না। যদি মা না থাকে তাহলে তো অবস্থা আরো খারাপ। একমাত্র যাকে বলা যায় ফ্যামিলি থাকলে বাসায়, যদি সবাই ঘরের মধ্যে টইটুম্বুর অবস্থায় থাকে, তখন একটা ভালো গুড ফিল করি। আদারওয়াইজ বাড়িতে গেলে আসলে আমার ফ্রেন্ড সার্কেল তেমন নাই। বাড়ির কোনো পরিবেশের সাথে আমার আসলে কোনো ভালোবাসা নাই, এক্সট্রা কোনো স্মৃতিময় জায়গা নাই। সো বাড়িতে গেলে আসলে আমি এনজয় করি না। আমার যে বাড়ি যাওয়ার যে পথটা যাব, হ্যাঁ, ওইটা আসলে ভালো লাগে। সো যাও, আমি যখন মনোলোগটা তৈরি করছি, আমি জানি যে সফলতা হয়তো একদিন আসবে। যদিও সফলতার কোনো একবারে আমার কোনো চূড়া নাই যে আমি এই জায়গায় গেলে মনে করবো নিজেকে সফল। মনোলোগের ক্ষেত্রে এরকম কোনো ধরা বাধা আমার কাছে নাই, জাস্ট করে যাচ্ছি। এই যে এনজয় করতেছি, এখন কথাগুলো বলতেছি, এটাই তো আসলে ভালো লাগে। আহ এটাই তো আসলে মানে ভালো লাগার একটা বিষয় আমার কাছে। মনোলোগ তৈরি করছি, আমি নিজেকে আসলে কনসিস্টেন্ট রাখার জন্য বলা যায় মনোলগ তৈরি করি। আহ, মানে মনোলগ তৈরি করার অন্যতম একটা কারণ হচ্ছে নিজেকে কনসিস্টেন্ট রাখা। আমি নিজের সাথে কমিটেড যে হ্যাঁ, আমি প্রতি ফ্রাইডে অবশ্যই অবশ্যই একটা কি করব, মনোলগ তৈরি করব, যে কোনো বিষয়ে। দ্বিতীয়ত হচ্ছে কথা বলার দক্ষতা বাড়ানোর জন্য। তো সেটা আমার হচ্ছে, আই গেস অ্যান্ড হোপ আর ভালো হবে। আমার এই যে কন্টেন্ট ক্রিয়েশন বা অনলাইনে জগতে আসার মূল উদ্দেশ্যই হচ্ছে আমার মুখের জড়তা দূর করা। আমি এটা একদিন গল্পে বলেছিলাম। আমার যখন আমার ইউটিউব চ্যানেলে 1K সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, তখন আমি একটা লাইভে গিয়েছিলাম। আপনারা চাইলে এখনই যাইতে পারেন চ্যানেল লাইভে, একটা ভিডিওই আছে ওখানে। আমি জার্নিটা শেয়ার করছিলাম যে হোয়াই আই কেম টু ইউটিউব, কেন আসলে আমি ইউটিউবে আসছি। সো ওইটার উদ্দেশ্য আসলে নিজের মুখের জড়তা দূর করা। সো দ্বিতীয় কারণ হচ্ছে মনোলোগের এইটা। তৃতীয় কারণ হচ্ছে নিজের যে দৃষ্টিভঙ্গিগুলো আছে এগুলাকে একটু ঝালাই করা। যেমন আমি প্রথম এপিসোডে আলোচনা করেছিলাম মনোলোগের, এটা 5 নম্বর চলতেছে। প্রথম এপিসোডে আলোচনা করেছিলাম নামাজ মানুষ কেন পড়ে বা পড়ে না, এটা নিয়ে আমার একটা দৃষ্টিভঙ্গি আছে এবং একটা বড় ফিলোসফিক্যাল থট আছে, সেটা আলোচনা করেছিলাম। দ্বিতীয়ত হচ্ছে সম্ভবত যতটুকু মনে পড়ে যে একটা ব্যালেন্সড মিনিংফুল লাইফ। থার্ড হচ্ছে প্রোডাক্টিভিটি। ফোর্থ আই গেস কিছু একটা হবে, এটা হচ্ছে ফিফথ আজকেরটা। সো গত 1 মাস ধরে আমি মনোলোগ তৈরি করছি প্রতি সপ্তাহে, অ্যান্ড এই যে জার্নিটা, এটা ভালো লাগতেছে আমার কাছে। হ্যাঁ, আমি 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 আসলে আরেকটা জিনিস হয় যে আমি নিজের কথা নিজে শুনি, প্রচুর শুনি। আমার যখন ফ্রি টাইম হয়, একটা সময় প্রচুর অডিও বুক শুনতাম, এখনো শুনি। রিসেন্টলি একটা অডিও বুক শুনেছি, যেটা আমার এর আগেও 2 বার শোনা হয়েছে। সো অডিও বুক শোনা হয়। আহ, আর সামটাইমস এখন যেটা করি সেটা হচ্ছে নিজের করা অডিও বুক কিংবা নিজের কোনো ভিডিও দেখি বসে বসে। মন খারাপ হয়েছে, নিজের ভিডিও দেখি, নিজের অডিও ভয়েস শুনি। সামটাইমস নিজের ভয়েস নিজের কাছে এত ভালো লাগে যে নিজেকে কি বলে সংবর্ধনা দেওয়া শুরু করেছে, ও তুমি তো ভালোই করো, খারাপ না, চলে। যাই হোক, অডিও বুক নিয়ে কথা উঠছে। অডিও বুক নিয়ে তাহলে একটু বলি। আমার জীবনে প্রথম যে অডিও বুকটা শোনা, যতটুকু মনে পড়ে, আমি যখন ক্লাস 10-এ বা এরও আগে 9 বা 10-এর শুরুর দিকে কোন একটা কাজ করছিলাম। আমাদের হোস্টেল, আমি যেখানে থাকতাম ওর পাশে যে আমাদের হোস্টেল, মাদ্রাসার হোস্টেলটা ঈদে বন্ধ হয়ে যাবে। সো আমি হোস্টেলে একা ছিলাম, চিন্তা করলাম কি করা যায়। আহ তখন দেখলাম যে হোস্টেলে কেউ নাই, কিন্তু হোস্টেলটা অগুছালো। হ্যাঁ, আমি চিন্তা করলাম একটা কাজ করা যাক, হোস্টেলটা একবারে মানে পরিচ্ছন্ন করা যাক। So, আমাদের যে রুম, আমরা যেই রুমমেটরা থাকতাম প্রায় 5-6 জন, আমি ফোকাস করি আমাদের রুমের প্রতি। সো আমি একাই কানে ইয়ারবাড না ইয়ারফোন ছিল তখন, ইয়ারফোনটা গুজে আমি এই
অডিও বুকটা চালাই, নাম হচ্ছে অ্যাটিটিউড ইজ এভরিথিং। অলমোস্ট 4 ঘন্টার একটা অডিও বুক। আমার ওই দিন সময় লাগছে প্রায় অলমোস্ট 4 ঘন্টা মতোই লাগছে। 4 ঘন্টা থেকে কিছু কম লাগছে, পুরো অডিও বুক একবারে শুনতে পারি না, একটু পরে শুনতে হয়েছে পরবর্তী অংশ, অল্প একটু। সো অডিও বুকটা শুনেছি আমি অডিও বুকস বাই বুক ব্যাংক ইউটিউব চ্যানেল থেকে। সো ফার্স্ট তখন এই অডিও বুকটা শোনা হয়, যেহেতু বইয়ের নাম হচ্ছে মানে মনোভাবই সব, মানে অ্যাটিটিউড ইজ এভরিথিং। সো আমার বইটা পড়ার পর ওই বইটার পড়ে আমি অনেক কিছু শিখছি এবং আমার চিন্তা চেতনায় অনেক চেঞ্জ আসছে আসলে ওই বইটার মাধ্যমে। সো আমি ওই বইটাও প্রথম শুনছিলাম, এরপরে আবার শুনছি কোন এক সময়। আচ্ছা, যেটা বলতেছিলাম, ওই বইটা শুনছিলাম যখন আমি প্ল্যান করলাম যে আমার পুরো হোস্টেল রুমটা আমি পরিচ্ছন্ন করব। ইয়ারফোনটা কানে গুঁজে আমি এই যে পরিচ্ছন্ন কাজ করছিলাম আর পুরো বইটা শুনছিলাম। সেটা ছিল আমার ফার্স্ট লিসেন এই অডিও বুকের, এবং যে কোনো অডিও বুকেরই প্রথম অভিজ্ঞতা অডিও বুকের সাথে। এরপরে তো অনেক অডিও বুক শুনেছি সাহিত্যিক, যেমন গল্প কথন বাই কল্লোল চ্যানেল থেকে, অডিও বুক বাই ফাহিম চ্যানেল থেকে, আরো আছে মির্চি আছে, আরো অনেক অডিও বুক শুনেছি। বই কোথাও সম্ভবত অডিও বুক শুনেছিলাম। যাও, এরপরে অ্যাটিটিউড ইজ এভরিথিং বইটা আবারও শোনা হয়েছে এই ঈদের পরের দিন, গতকাল। আমার বাড়িতে লম্বা সময় একটা কাজ ছিল, তো আমি পুরো সময়টাতে ইয়ারবাড কানে গুঁজে দিয়ে 4 ঘন্টা একটানা শুনেছি, এবং মনে হয়েছে আবার শোনা দরকার। আমি কখনোই বিরক্ত বোধ করি না এই অডিও বুকটা শুনতে, কোনো এক অজানা কারণে। এটা আমি ডাউনলোড করে রাখছিলাম আমার ডিভাইসে, সো যে কোনো সময় শুনতে পারি। সো ইয়া, দ্যাট ওয়াজ কই থেকে কই যেন আসলাম আল্লাহ ভালো জানে। সো আজকের মনোলগের টপিক কি দেওয়া যায়? অলমোস্ট 11 মিনিট হয়ে গেছে, যদিও সাদমান সাদিক ভাইয়া থেকে অনুপ্রেরণা নিয়ে মনোলগ শুরু করছি। ওনার মনোলগের ডিউরেশন হয় অলমোস্ট আধা ঘন্টার উপরে বা কাছাকাছি সময়, কিন্তু আমার যতগুলো মনোলগ করেছি সম্ভবত 15 মিনিটের উপরে হয় নাই। সো এটাও 15 মিনিটের ভিতরেই রাখবো আশা করি। 12 মিনিট হয়ে গেছে অলরেডি। সো ইয়া, আজকের মনোলগের নাম দেওয়া যায় কি, র্যান্ডম থটস অর, আচ্ছা বলা হয়নি কেন আসলে আমার মনোলগটা লেট হলো, সেটা ছোট্ট করে বলি। তো ঈদে বন্ধে বাড়িতে গেছিলাম মঙ্গলবারে, ঈদ হচ্ছে বৃহস্পতিবার। তো আমি প্ল্যান করেছিলাম যে বাড়ি গেলে তো আসলে শান্ত পরিবেশ থাকবে না, ওখানে বসে রেকর্ড করারও সুযোগ ওইভাবে নাই। বৃহস্পতিবার যদি ঈদ হয়, শুক্রবারে আপলোড দিতে হবে। চিন্তা করলাম যে বাড়ি যাওয়ার আগে এখানে বাসায় বসে রেকর্ড করে রেখে দেই, পরবর্তীতে গিয়ে এডিট করে ছেড়ে দিব শুক্রবার। কিন্তু আমার ব্যস্ততা এত বেশি বেড়ে গেছে, এখানে যাওয়ার আগে কিছু পূর্ব প্রস্তুতি ছিল, যার কারণে আসলে রেকর্ড করার সুযোগটা হয়ে ওঠে নাই। চিন্তা করলাম যে শুক্রবারেই কোনো এক সময় দেখি সুযোগ করে রেকর্ড করব, কিন্তু বললাম কিছুক্ষণ আগে শুক্রবারে অনেক বড় কাজ ছিল বাড়িতে, লম্বা কাজ, সকাল থেকে একবারে সন্ধ্যা পর্যন্ত, আর সুযোগই হয় নাই রেকর্ড করার। তো গতকাল আসলে আর প্রকাশ করা হয়নি। তারপরেও চাইলে পারতাম হয়তো সন্ধ্যার পর, কিন্তু সন্ধ্যার পরও আরেকটা কাজ আছে, এক জায়গায় দাওয়াত ছিল, তো ওখানে যেতে হয়েছে, যার কারণে আসলে আর মনোরোগটা রেকর্ডও করা হয়নি, আপলোড দেওয়া হয়নি। তো আজকে আমি অলরেডি আমার বাসা চলে আসছি, মানে শহরে চলে আসছি আজকে দুপুরের পর বিকেলের দিকে। এখন বাসায় আবার কেউ আসে নাই, মেসে। সো আমি মেসে একা আছি, পুরো প্লেটে একা, অ্যান্ড ইয়া, একা একা বসে এখন রেকর্ড করতেছি। অ্যান্ড ভাবলাম যে আজকে কি নিয়ে কথা বলা যায় মনোলগের। যেহেতু টপিক, কোনো এক্সট্রা টপিক পাচ্ছিলাম না, ভাবলাম যে কোরবানি নিয়ে আলোচনা করি। কোরবানির ইতিহাস, ঐতিহ্য, মনস্তত্ত্ব, আমার নিজের দর্শন কোরবানি নিয়ে কেন করা হয়, বা সবকিছু মিলে ভাবলাম আলোচনা করা যাক। আবার চিন্তা করলাম আজকে আরেকটা বিষয় নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে প্রয়োজন। মানে লাইফের বিভিন্ন বিষয়ে প্রয়োজন থাকতে পারে, যার প্রয়োজনীয়তা বা প্রয়োজন বিষয়কও একটা মনোলগ তৈরি করা যেতে পারে। ওইটাও সেকেন্ড চয়েস ছিল, কিন্তু কোনো এক অজানার কারণে আমি কথা বলা শুরু করেছি জার্নি নিয়ে, মানে লাইফের জার্নি, উত্থান পতন, বা এই যে হজ বরল যাকে বলে। সো আজকের মনোলগের টপিক হবে হজ বরল। ইয়া, রাইট, ইয়া, বাই বাই।